হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একতরফা দাখিলা পদ্ধতির চতুর্থ ক্লাস। আশা করি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাস সবাই দেখেছো। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও, ওইগুলো লিঙ্ক দেওয়া আছে। আজ রাজশাহী বোর্ড 2019 সালের একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটি আমরা করব। রাজশাহী বোর্ড 2019 সালের 11 নম্বর অঙ্কটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক। তো চলো সলিউশন করি। প্রথমেই প্রশ্নটি পড়ে নিচ্ছি। জনাব রায়হান একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করেন। তার হিসাব বইয়ের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। এখানে কিছু হিসাব দেয়া আছে। এই হিসাবগুলোর 2017 সালের 31 ডিসেম্বর এবং 2018 সালের 31 ডিসেম্বরের উদ্বৃত্ত দেয়া আছে। আমরা অঙ্ক করব 2018 সালের অঙ্ক। এখানে দেয়া আছে 18 সালের 31 ডিসেম্বরের উদ্বৃত্ত, আর দেয়া আছে 17 সালের 31 ডিসেম্বরের উদ্বৃত্ত। 17 সালের 31 ডিসেম্বরের উদ্বৃত্তগুলোই হচ্ছে 2018 সালের জানুয়ারির 1 তারিখের উদ্বৃত্ত। তাহলে বলতে পারি 2018 সালের সমাপনী উদ্বৃত্ত এগুলা, আর এগুলো হচ্ছে 2018 সালের প্রারম্ভিক উদ্বৃত্ত। এর নিচে কিছু তথ্য দেয়া আছে, আমরা প্রশ্নটা খেয়াল করি। ক নাম্বার প্রশ্ন, যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমাদেরকে দেখতে হবে যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর কত % অবচয় দেয়া আছে। এখানে 4 নাম্বার তথ্যে দেয়া আছে যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। তাহলে প্রথমে দেখি আমরা যন্ত্রপাতি কত আছে, তার উপর 10% অবচয় ধার্য করব। এখানে যন্ত্রপাতি 2017 সালের 31 ডিসেম্বর দেয়া আছে 30,000 টাকা, বা বলতে পারি 2018 সালের শুরুতে দেয়া আছে 30,000 টাকা। 2018 সালের শেষে কিছুই দেয়া নাই। আমরা জানি স্থায়ী সম্পদ, ঋণ বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ প্রারম্ভিকে থাকলে যদি নিচে কিছু বলার না থাকে তাহলে সেটা সমাপনীতেও আছে। অর্থাৎ যন্ত্রপাতি যদি ক্রয় বা বিক্রয় না করে থাকি তাহলে এই প্রারম্ভিক যন্ত্রপাতিটি সারা বছর আমরা ব্যবহার করেছি। তাহলে যন্ত্রপাতির উপর অবচয় কিভাবে হবে আমরা লিখি। ক, যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতি 30,000 টাকা সারা বছর ব্যবহার হয়েছে। 30,000-এর উপর 10% হারে অবচয় ধার্য করব। যন্ত্রপাতির অবচয় সমান 30,000 × 10%, সারা বছরই ব্যবহার হয়েছে 3,000 টাকা। ক নাম্বার প্রশ্নে আরেকটি জিনিস জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে ডেলিভারি ভ্যানের উপর অবচয়ের পরিমাণ নির্ণয়। ওকে, তারপর ডেলিভারি ভ্যানের উপর ঠিক 10% হারেই ডেলিভারি ভ্যানের উপর অবচয় ইকুয়াল টু, এখানে ডেলিভারি ভ্যান দেয়া আছে, এই বক্সে দেয়া নাই বাট তথ্যে দেয়া আছে। এখানে তিনি 1/7/2018 তারিখে কারপারের জন্য 20,000 টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। 2018 সালের 7 নম্বর মাসের 1 তারিখ ডেলিভারি ভ্যান ক্রয় করা হয়েছে, তার মানে 2018 সালের 6 মাস ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 7 নম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত ডেলিভারি ভ্যানটি ব্যবহার হয়েছে। তার মানে 6 মাসের অবচয় ধরতে হবে ডেলিভারি ভ্যানের। আমরা জানি অবচয় হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি, তার মানে ডেলিভারি ভ্যানটি 6 মাস ব্যবহার হয়েছে, সেই 6 মাসের অবচয় ধরব। ডেলিভারি ভ্যান হচ্ছে 20,000 টাকা, এর 10% অবচয় 6 মাসের অবচয় 12/6, টোটাল 1,000 টাকা। ক নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট।
খ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। এবার বের করব আমরা প্রারম্ভিক ও সমাপনী মূলধন। তার আগে আমরা দেখে নিই প্রারম্ভিক ও সমাপনী মূলধন কিভাবে বের করতে হয় এর স্ট্রাকচার। এখানে প্রারম্ভিক ও সমাপনী মূলধন বের করতে হয় যে বিবরণীর মাধ্যমে, সেটাকে বলে বিষয় বিবরণী। এর এক পাশে থাকে দায়, অন্য পাশে থাকবে সম্পদ। সম্পদ থেকে দায় বিয়োগ করলে পাবো আমরা মূলধন, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে পাবো প্রারম্ভিক মূলধন। সমাপনী সম্পদ থেকে সমাপনীর দায় বিয়োগ করলে পাবো সমাপনী মূলধন। আমরা অঙ্কে যাই। ওকে, প্রথমেই আমরা ঘরটা এঁকে নিলাম। লিখব জনাব রায়হান বিষয় বিবরণী প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। এক পাশে দায়সমূহ, অন্য পাশে সম্পদসমূহ। এটি হচ্ছে প্রারম্ভিক টাকা, এটি সমাপনী টাকা, প্রারম্ভিক টাকা, সমাপনী টাকা। এবার যে কাজটি করব, আমরা এই বক্স থেকে, বক্সে প্রারম্ভিক এবং সমাপনী দুই ধরনের তথ্যই দেয়া আছে, আমরা এখান থেকে নিব। প্রথমে লিখি, দেখো দেয়া আছে হাতে নগদ প্রারম্ভিকে 50,000, সমাপনীতে 1,60,000, সেটি সম্পদ। আমরা সম্পদের পাশে লিখব। নগদ প্রারম্ভিক 50,000, সমাপনীতে 1,60,000 টাকা। তারপর দেয়া আছে ব্যাংক জমা। আমরা জানি ব্যাংক জমা সম্পদ, প্রারম্ভিকে আছে 50,000, সেটা সম্পদের পাশেই লিখব। কিন্তু ব্যাংক জমা যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে সেটাকে বলে ব্যাংক জমাতিরিক্ত, সেটা দায়। এটা লিখব আমরা দায়ের পাশে সমাপনীতে, আর এটা লিখব সম্পদের পাশে প্রারম্ভিকে। ব্যাংক জমা সম্পদের পাশে ব্যাংক জমা, প্রারম্ভিকে 50,000 আর সমাপনীতে লিখব দায়ের পাশে, কারণ ক্রেডিট উদ্বৃত্ত দেয়া আছে। এটাকে বলে ব্যাংক জমাতিরিক্ত। $10,000 টাকা। তারপর আসি যন্ত্রপাতি। যন্ত্রপাতিটি হচ্ছে সম্পদ, প্রারম্ভিকে দেয়া আছে 30,000, সমাপনীতে নাই। যেহেতু যন্ত্রপাতি ক্রয় বা বিক্রয় কোথাও লেখা নাই, তার মানে যন্ত্রপাতি প্রারম্ভিক যা আছে সমাপনীতেও তাই লিখতে হবে। ঋণ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, তিনটি জিনিস প্রারম্ভিকে থাকলে সমাপনীতেও লিখতে হবে। যন্ত্রপাতি সম্পদের পাশে। প্রারম্ভিকে 30,000 টাকা, সমাপনীতেও 30,000 টাকা। তারপর বিনিয়োগ, সেটা হচ্ছে সম্পদ, আমরা সম্পদের পাশেই লিখব 40,000, 40,000। বিনিয়োগ 40,000, 40,000 টাকা। অনেকের কনফিউশন লাগতে পারে যে বিনিয়োগের পার্সেন্টেজ আছে, সুদ নিব কি না। মনে রাখবা যে মূলধন বের করতে কখনোই আমরা সমন্বয় নিব না। ওকে, তারপরে আসি মজুত পণ্য। মজুত পণ্যটা হচ্ছে সম্পদ, আমরা সম্পদের পাশেই লিখব 20,000, 65,000। মজুত পণ্য লিখব 20,000 এবং 65,000 টাকা। তারপর মজুত পণ্যের পর দেয়া আছে দেনাদার। এটাও সম্পদ, সম্পদের পাশে লিখব 40,000 এবং 60,000 টাকা। দেনাদার 40,000 এবং 60,000 টাকা। তারপর দেয়া আছে দেনাদারের পর পাওনাদার। পাওনাদারটা হচ্ছে দায়, প্রদেয় বিল সেটাও দায়, দুটি আমরা দায়ের পাশে লিখব।
পাওনাদার 50,000, 75,000 দায়ের পাশে। পাওনাদার 50,000 এবং 75,000। তারপর দেয়া আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব দেয়া আছে 25,000 এবং 35,000। দায় আমরা দায়ের পাশে লিখব 25,000 এবং 35,000। বক্স থেকে সম্পদ দায় লেখার পর আমরা নিচে খেয়াল করব কোনো স্থায়ী সম্পদ ক্রয় আছে কিনা। ওকে, নতুন করে স্থায়ী সম্পদ বা বিনিয়োগ বা ঋণ আছে কিনা, থাকলে আমরা লিখব ঋণ, বিনিয়োগ এবং স্থায়ী সম্পদ। খেয়াল করো এখানে তিনি 1/7/2018 তারিখে কারবারের জন্য 20,000 টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। এই ডেলিভারি ভ্যানটি হচ্ছে সম্পদ, স্থায়ী সম্পদ। সো এই ভ্যানটি আমরা সম্পদের পাশে লিখব, ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান বছরের শুরুতে ছিল না, মাঝামাঝি সময় কেনা হয়েছে, তাই শেষে লিখব, মানে বছর শেষে আমার ডেলিভারি ভ্যান আছে 20,000 টাকার। ওকে, এখানে আর কোথাও সম্পদ দেয়া নাই। সো আমরা এবার সম্পদগুলো যোগ করব। প্রারম্ভিক সম্পদ যোগফলটা হচ্ছে 2,30,000 টাকা। সমাপনী সম্পদ এর যোগফল হচ্ছে 3,75,000 টাকা। এবার এই 2,30,000 থেকে প্রারম্ভিক সম্পদ 2,30,000 থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করব। বিয়োগ করে যে রেজাল্ট পাবো সেটাকে বলে প্রারম্ভিক মূলধন, 1,55,000 টাকা। অর্থাৎ 2,30,000 থেকে 50,000 এবং 25,000 বিয়োগ করলে পরে পাওয়া যায় 1,55,000 টাকা। সেটাকে বলে মূলধন, সেটাকে বলে মূলধন। অর্থাৎ সম্পদ ও দায়ের পার্থক্য, সম্পদ ও দায়ের পার্থক্য, এটার যোগফল 2,30,000 টাকা। একইভাবে সমাপনী সম্পদ 3,75,000 টাকা থেকে সমাপনীর দায় বিয়োগ করব। বিয়োগ করার পর পাবো 2,55,000। এটারও যোগফল 3,75,000 টাকা। কমপ্লিট হয়ে গেল খ নাম্বার, প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করে ফেললাম। এবার আসি গ নাম্বার প্রশ্নে। কি বললো গ নাম্বারে? উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের লাভ লোকসান বিবরণী প্রস্তুত করো। তো শুরুতেই আমরা লাভ লোকসান বিবরণীর স্ট্রাকচার দেখে নিই। খেয়াল করো প্রথমে প্রতিষ্ঠানের নাম, লাভ লোকসান বিবরণী, এত সালের এত তারিখের সমাপ্ত বছরের জন্য। এটা 2018 সালের অঙ্ক। সো 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লিখব। এই পাশে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী, এই পাশে প্রারম্ভিক মূলধন এবং ওই পাশে সমাপনী মূলধন দিয়ে শুরু করব। আর এই পাশে এই হিসাবগুলো লিখব, অর্থাৎ অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, ঋণের সুদ, বকেয়া খরচ, অগ্রিম আয়, অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, অবচয় অবলোপন। এবং ওই পাশে লিখব সমাপনী মূলধন লিখার পর উত্তোলন, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, বকেয়া আয়, অগ্রিম ব্যয়। তারপর যদি ডান পাশটা বড় হয় তাহলে এই ডান পাশ থেকে বাম পাশ বিয়োগ করে যে রেজাল্ট পাবো সেটাকে বলবো নেট মুনাফা। আর যদি বাম পাশ বড় হয় বাম পাশটা যোগ করে ডান পাশটা বিয়োগ করব। বিয়োগ করার পর যে রেজাল্ট পাবো সেটাকে বলবো আমরা নেট ক্ষতি। ওকে, তো অঙ্কে চলে যাই। জনাব রায়হান, লাভ লোকসান বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা, বিবরণ টাকা। আমরা
স্ট্রাকচারে দেখেছি যে প্রথমে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন দিয়ে শুরু, বাম পাশে প্রারম্ভিক মূলধন, ডান পাশে সমাপনী মূলধন, আমরা সেটাই লিখব। প্রথমে প্রারম্ভিক মূলধন, আমরা বের করেছিলাম প্রারম্ভিক মূলধন, এই যে প্রারম্ভিক মূলধন 1,55,000 টাকা। সমাপনী মূলধন বের করেছিলাম 2,55,000 টাকা, ডান পাশে সমাপনী মূলধন। $2,55,000 টাকা। তারপর আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাবো। প্রশ্নটা খেয়াল করি। প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বসানোর পর এই বক্সের নিচ থেকে পড়া শুরু করব, এখান থেকে পড়া শুরু করব। বক্স বলতে সম্পদ দায়, যে জায়গায় সম্পদ এবং দায় দেয়া আছে, অর্থাৎ প্রারম্ভিক এবং সমাপনী সম্পদ দায় যে জায়গায় দেয়া আছে ঠিক তার নিচ থেকে পড়া শুরু করব, শেষ পর্যন্ত পড়ব। এই স্ট্রাকচারে, লাভ লোকসান বিবরণী স্ট্রাকচারে যা যা পাবো, স্ট্রাকচারের উপাদান যা যা পাবো আমরা সেগুলো এখানে বসাবো। প্রথম থেকে দেখে যাই। জনাব রায়হান কারবার হতে প্রতি মাসে 2,000 টাকা নগদ উত্তোলন করেন। এছাড়া তিনি কারবার হতে বছরে 5,000 টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। উত্তোলন, নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন আমরা দেখেছিলাম স্ট্রাকচারে। উত্তোলন ডান পাশে, নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন আমরাও ডান পাশে লিখব, ঠিক একইভাবে লিখব। ডান পাশে উত্তোলন, কোলন দিয়ে প্রথমে নগদ উত্তোলন মানে নগদ। খেয়াল করো এখানে নগদ উত্তোলন প্রতি মাসে 2,000 টাকা, প্রতি মাসে 2,000 হলে 12 মাসে হবে 2,000 × 12, টোটাল 24,000 টাকা। এবং পণ্য উত্তোলন দেয়া আছে, পণ্য উত্তোলন এছাড়াও তিনি কারবার হতে বছরে 5,000 টাকার পণ্য উত্তোলন করেন। পণ্য উত্তোলন হচ্ছে 5,000 টাকা, টোটাল উত্তোলন 29,000 টাকা। পরের লাইনটা আমরা পড়ি। তিনি 1/7/2018 তারিখে কারবারের জন্য 20,000 টাকা মূল্যের একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। ডেলিভারি ভ্যান সেটা হচ্ছে সম্পদ, এখানে সম্পদ আসে না, আমরা স্ট্রাকচারে দেখেছি এখানে সম্পদ আসে না। এই ডেলিভারি ভ্যান ক্রয়ের জন্য 15,000 টাকা তিনি ব্যক্তিগত তহবিল হতে সরবরাহ করেন। আমরা জানি মালিক ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানে যা দেয় তাকে বলে মূলধন। এখানে এই 15,000 টাকা হচ্ছে অতিরিক্ত মূলধন। আমরা স্ট্রাকচারে দেখেছিলাম অতিরিক্ত মূলধনটা বাম পাশে, আমরা বাম পাশেই লিখব অতিরিক্ত মূলধন। $15,000 টাকা। তারপরের লাইনটা ফলো করি, গেল এটা। অন্যান্য তথ্যাবলী, বেতন বকেয়া রয়েছে 4,000 টাকা। স্ট্রাকচার বলে বকেয়া খরচগুলো হচ্ছে বাম পাশে, আমরা কিন্তু বাম পাশেই লিখব। বকেয়া বেতনটা হচ্ছে বকেয়া খরচ, ওকে। তো বকেয়া বেতন দেয়া আছে 4,000 টাকা। তারপর পরের লাইন দেয়া আছে অগ্রিম প্রদত্ত ভাড়া 5,000 টাকা। আমরা স্ট্রাকচারে দেখেছিলাম অগ্রিম ব্যয় ডান পাশে, সো আমরা ডান পাশে লিখব। অগ্রিম প্রদত্ত ভাড়া যেটা সেটা হচ্ছে অগ্রিম ব্যয়, অগ্রিম ভাড়া 5,000 টাকা। তারপরের লাইন দেয়া আছে বিবিধ দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়, যেটাকে বলে অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা। দেনাদারের যে টাকা আদায়যোগ্য নয় সেটাকে বলে অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা। অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা সেগুলো লাভ লোকসান বিবরণীর বাম পাশে, সো আমরা বাম পাশে লিখব।
অনাদায়ী দেনা ৫,০০০ টাকা। তারপরের লাইন, অবশিষ্ট দেনাদারের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এই যে ধার্য করতে হবে, তো দেনাদারের উপর, অবশিষ্ট দেনাদারের উপর 5%। অবশিষ্ট দেনাদার বলতে এখানে দেনাদার দেয়া আছে, সমাপনীটা দেখতে হবে ৬০,০০০ টাকা। তো ৬০,০০০ টাকা থেকে পাওয়া যাবে না ৫,০০০ টাকা, তার মানে আদায়যোগ্য টাকা হচ্ছে ৫৫,০০০ টাকা। সেই ৫৫,০০০ টাকার উপর 5%। আমরা জানি অনাদায়ী দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বাম পাশে, আমরা বাম পাশে লিখব অনাদায়ী দেনা সঞ্চিতি। দেনাদার আছে ৬০,০০০ টাকা মাইনাস আদায়যোগ্য নয় ৫,০০০, যা থাকবে অবশিষ্ট টাকার উপর 5%। ওকে, হচ্ছে ২৭৫০ টাকা। পরের লাইনটা ফলো করি। দেয়া আছে যন্ত্রপাতি ও ডেলিভারি ভ্যানের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। অবচয় স্ট্রাকচারটা ফলো করো। অবচয়টা হচ্ছে লাভ লোকসান বিবরণীর বাম পাশে, সো আমরা বাম পাশেই লিখব যন্ত্রপাতির অবচয় এবং ডেলিভারি ভ্যানের অবচয়। যন্ত্রপাতির অবচয় আমরা ক নাম্বারে বের করেছিলাম, যন্ত্রপাতির অবচয় বের করেছিলাম ৩,০০০ টাকা, আর ডেলিভারি ভ্যানের অবচয় বের করেছিলাম ১,০০০ টাকা। এই দুটি লিখব আমরা। তো যন্ত্রপাতির অবচয় ৩,০০০ টাকা আর ডেলিভারি ভ্যানের অবচয় ১,০০০ টাকা। আমরা এই বক্সের নিচের পুরোটুকু পড়ে ফেলেছি এবং যেগুলো লাভ লোকসান বিবরণীতে আসে সেগুলো আমরা বসে ফেলেছি। লাস্ট স্টেপে বক্সে যাব। বক্সে বিনিয়োগ এবং ঋণের পার্সেন্টেজ থাকলে দুটি সুদ নিতে হবে। ঋণ এবং বিনিয়োগের পার্সেন্টেজ থাকলে এগুলোর সুদ নিতে হবে। তো এখানে ঋণ নেই, শুধু বিনিয়োগ আছে, বিনিয়োগের 10% সুদ ধরতে হবে। তো আমরা জানি বিনিয়োগের সুদ, এটা লাভ লোকসান বিবরণীর ডান পাশে বসে, সো আমরা ডান পাশেই বসাবো বিনিয়োগের সুদ, বসাবো বিনিয়োগের সুদ বা বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ, আমরা জানি যে কোনো আয় বকেয়া সেটা লাভ লোকসান বিবরণীর ডান পাশে। তো ৪০,০০০ টাকা আছে বিনিয়োগ, ৪০,০০০ টাকা, সারা বছরই ৪০,০০০ টাকা ব্যবহার হয়েছে, সো সারা বছরের সুদ নিতে হবে। তো ৪০,০০০ টাকার উপর 10% সুদ, টোটাল ৪,০০০ টাকা। টোটাল ৪,০০০ টাকা কমপ্লিট। এবার দেখব কোন পাশটা বড়, এর বাম পাশ নাকি ডান পাশ। এই অঙ্কে ডান পাশটা বড়। ডান পাশের যোগফল হচ্ছে 2,93,000 টাকা। 2,93,000 টাকা। এই 2,93,000 টাকা থেকে এই বাম পাশের হিসাবগুলো বাদ দিব। বাদ দেওয়ার পর পার্থক্য থাকবে 1,07,250 টাকা। এই পার্থক্যটি হচ্ছে নেট লাভ। নেট লাভ যা মূলধন হিসাবে স্থানান্তরিত হবে। মূলধন হিসাবে স্থানান্তরিত, এটার যোগফল 2,93,000 টাকা। ওকে,
কমপ্লিট হয়ে গেল আমাদের লাভ লোকসান বিবরণী। এরই সাথে শেষ হলো আমাদের ক, খ এবং গ নাম্বারের উত্তর। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। আগামী ক্লাসে আরও কিছু বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব। সেই পর্যন্ত ভালো থাকো, টাটা।